আমাদের আজকের ভিডিও আমরা সাজিয়েছি এতিম দুই ভাইয়ের এক অসাধারণ সত্য কাহিনী নিয়ে, যা 1980-র দশকে ইরানের কোনো এক গ্রামে ঘটেছিল, যেখানে দেখানো হয়েছে দুইজন এতিম ভাইকে, যাদের মাথার উপর থেকে পিতামাতার ছায়া অনেক আগে উঠে গিয়েছিল, কিন্তু এরপরও তারা কিভাবে এই কঠিন দুনিয়ার মাঝে তাদের জীবনকে বাঁচিয়ে রাখে এবং শেষ পর্যন্ত আমেরিকা যাওয়ার জন্য তারা প্রায় 4000 মাইল পাড়ি দিয়েছিল, তাও আবার সামান্য একটি গাধার পিঠে বসে। আশা করছি আজকের ভিডিও থেকে জীবনের আসল মূল্যকে আপনি বুঝতে পারবেন। এজন্য এখনই ভিডিওতে একটি লাইক দিয়ে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আপনি চাইলে একটি কমেন্টও করতে পারেন। কাহিনী শুরু হয় ইরানে অবস্থিত একটি ছোট্ট গ্রামের ভেতর থেকে। ভিডিওর প্রথমেই বলেছিলাম সময়টা এখন 1980-র দশক চলছে। এই গ্রামের ভেতরে দুইজন ছোট বাচ্চাকে আমরা দেখতে পারি। একজনের নাম হচ্ছে ডানা এবং ডানার ছোট ভাই জানা। তাদের এই দুনিয়াতে বর্তমানে আপন বলতে তেমন কেউ নেই। অনেক ছোটবেলায় তাদের মা বাবাকে তারা হারিয়ে ফেলে। সেই দিন থেকে আজ পর্যন্ত তাদের দায়িত্ব তারা নিজেরাই বহন করছে। প্রত্যেক দিন বিকেলবেলা করে গ্রামের বাকি বাচ্চাদের সাথে তারা ফুটবল খেলতো। দুই ভাইয়ের ফুটবল খেলতে অনেকটাই ভালো লাগে, কিন্তু এছাড়া তাদের আলাদা আরেকটি শখ হলো সুপারম্যানের মুভি দেখা। বলতে পারেন তারা সুপারম্যানের এক পাগলা ভক্ত। বাজারে থাকা সিনেমা হলে যখনই কোনো সুপারম্যানের মুভি রিলিজ করা হতো, তারা দৌড়ে সিনেমা হলে যেত দেখার জন্য। তবে কিন্তু সিনেমা হলের ভেতরে গিয়ে না, বাইরে থাকা জানালা দিয়ে লুকিয়ে লুকিয়ে দেখতো, কারণ তাদের কাছে তো মুভির টিকিট কেনার মতো টাকা নেই। এজন্য বাইরে থেকেই তারা লুকিয়ে লুকিয়ে দেখতো। কিন্তু আজকে হয়তো তাদের ভাগ্যটাই খারাপ। যখন তারা দুইজন বাইরে থাকা জানালা দিয়ে মুভি দেখার চেষ্টা করে, এমন সময় পেছন থেকে সিনেমা হলের মালিক তাদের ধরে ফেলে এবং তাদের দুইজনকে অনেক মারধর করে। কিন্তু এদিকে জানা তাদের এই অপমান কোনোভাবেই মেনে নিতে পারছিল না। সে রাগের মাথায় লোকটিকে মারার পরিকল্পনাও করছিল। হয়তো তার বয়স এখন অনেকটাই কম, এজন্য তার এমন চিন্তা মাথায় আসে। তবে তার বড় ভাই ডানা তাকে বোঝায় একদিন তারা অনেক টাকা ইনকাম করবে আর বাকিদের মতো সিনেমা হলের ভেতরে বসে মুভি দেখবে। সেই দিন তাদের কেউ আটকাতে পারবে না। যাই হোক, এরপর তারা দুইজন গ্রামের পাশেই থাকা একটি বড় পাহাড়ের উপরে গিয়ে দাঁড়ায়। এখান থেকে ডানা দূরের পাহাড়ের উঁচু টিলাগুলোর দিকে তাকিয়ে দেখছিল। কেন জানি মনে হচ্ছিল সে কিছু তো একটা খুঁজে পেয়েছে। এমন সময় জানাও তার পাশে এসে দাঁড়ায়। ডানা তার ছোট ভাইকে বলে, এখন আমরা দূরের আমেরিকার শহরকে দেখছি। ওই যে পাহাড়গুলো দেখা যাচ্ছে, ঠিক এর পিছনেই আমেরিকার সবচেয়ে বড় শহর, যেখানে সুপারম্যান থাকে। আর যদি আমরা কোনোভাবে সেখানে যেতে পারি, তাহলে আমাদের আর কোনো কষ্ট করতে হবে না। সুপারম্যান আমাদের সমস্যাগুলোকে নিমিষেই দূর করে দিবে। আসলে তারা দুই ভাই এখন অনেকটাই ছোট, তাদের সবকিছু বোঝার ক্ষমতা এখনো ভালোভাবে হয়ে ওঠেনি। এজন্য তারা মনে করছিল হয়তো সুপারম্যান সবার সাহায্য করে এবং তারা যদি সেখানে যায় তাহলে তাদেরকেও সাহায্য করবে। কিন্তু তারা আসলে জানতোই না বাস্তবে এমন কিছুই হয় না। তবে এদিকে ডানার কথা শুনে জানা এখন থেকেই অনেকটা এক্সাইটেড হয়ে পড়ে। সে তো আবার আমেরিকা যাওয়ার জন্য পরিকল্পনা শুরু করে দিয়েছিল, কিন্তু ডানা তাকে আটকায়। সে জানাকে বলে, আমরা চাইলেই সেখানে যেতে পারবো না, আমাদের আগে টাকার ব্যবস্থা করতে হবে, সেই সাথে আমেরিকান পাসপোর্ট। ডানার কথা শুনে জানা আবারও চিন্তায় পড়ে যায়, তারা তাহলে কিভাবে সেখানে যাবে। এরপর দেখা যায় দুই ভাই বাজারে থাকা একটি দোকানের ভেতরে আসে। এই দোকান থেকে মালামাল নিয়ে তারা প্রতিদিন তাদের কাজের উদ্দেশ্যে বের হয়। আসলে ডানা এবং জানা বাজারের ভেতরে বসে জুতা পালিশ করার কাজ করত। গত 3 বছর ধরে তাদের এই কাজ করেই দিন পার হচ্ছে। এখান থেকে তারা যা ইনকাম করতে পারে, এ দিয়ে তাদের প্রতিদিনের খাওয়া দাওয়ার কোনো একটা ব্যবস্থা হয়ে যায়। তবে এখানে তারা দুইজন দুই রকমের কাজ করত। জানার কাজ ছিল হাঁক দিয়ে লোকজনকে জড়ো করা, কারণ এগুলো কাজের বেলায় জানা অনেকটাই পারদর্শী ছিল। এক কথায় যদি বলি তাহলে জানা ছিল অনেকটাই চঞ্চল টাইপের, কথাবার্তা অনেকটাই বেশি বলতো। সারাদিন কাজ করার পর বিকালবেলা তারা দুইজন পাশেই থাকা একজন দালালের কাছে আসে। এই লোকটি আসলে মানুষকে বিভিন্ন দেশের পাসপোর্ট বানিয়ে দেয়। কিন্তু এখানে আসার পর তারা দুই ভাই জানতে পারে আমেরিকার পাসপোর্ট বানাতে গেলে তাদের অনেক টাকার প্রয়োজন, প্রায় 7000 দিনার। এখনকার সময় যদি আমরা বাংলাদেশি টাকায় বলতে যাই, তাহলে হিসাব দাঁড়ায় প্রায় 25 লক্ষ টাকা, যা তারা দুইজন আজ পর্যন্ত কখনো দেখেইনি। এদিকে জানা মনে মনে তার হিসাব নিকাশ করা শুরু করে দেয়। সে ডানাকে বলে, আমাদের 1 বছরে প্রায় 70,000 মানুষের জুতা পালিশ করতে হবে, তাহলে 1 বছরে আমরা 7000 দিনার করতে পারবো। অনেক চিন্তা ভাবনা করার পর দুইজন তাদের গ্রামের একটি মসজিদের ভেতরে আসে। এখানে তারা মহান আল্লাহর কাছে হাত তুলে দোয়া করছিল, আল্লাহ তাআলা যেন তাদের সব দুঃখ কষ্টগুলোকে দূর করে দেয়। এমন সময় ডানা জানাকে বলে, কেমন হয় যদি আমরা আল্লাহর থেকে একবারে 10 লক্ষ দিনার চেয়ে নিই, তাহলে তো তখন আমাদের আর কোনো সমস্যা থাকবে না। এই টাকা দিয়ে পৃথিবীর অনেক দেশ আমরা একসাথে ঘুরতে পারবো। কিন্তু এদিকে জানা তাকে বলে, চাচা আমাকে বলেছিল বেশি লোভ করা কখনই ঠিক না,
এতে আল্লাহ তাআলা নারাজ হয়ে ওঠে। আমাদের যতটুকু প্রয়োজন ঠিক ততটুকুই আল্লাহর থেকে চাওয়া দরকার। জানার এমন বড় বড় কথা শুনে ডানা অবাক হয়ে ওঠে। সে বুঝতে পারছিল তার ভাই ছোট হলেও তার ভালো মন্দ বোঝার ক্ষমতা অনেকটাই বেশি। এরপর মসজিদ থেকে বের হয়ে তারা দুইজন তাদের চাচার বাড়িতে আসে। তার চাচাই বাজারে ছোট্ট একটা দোকান চালায়। সারাদিনের কাজ শেষ করে তারা দুই ভাই প্রতিদিনের সব কথাগুলো তার চাচার সাথে শেয়ার করত। তারা সারাদিন আজ কোন কোন কাজগুলো করেছে। এখানে তার চাচা তাদের দুইজনকে খাওয়ার জন্য কিছু একটা দেয়। এরপর সন্ধ্যা নেমে আসার আগেই তারা আবারও তাদের বাড়ির দিকে ফিরে যাচ্ছিল। এমন সময় রাস্তার মাঝে জানা একটি পরিবারকে দেখতে পারে। ঘরের ভেতরে তারা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। বাইরে দাঁড়িয়ে দেখে জানার ছোটবেলার কথাগুলো মনে পড়ে যায়। এক সময় তারা নিজেরাও এভাবে তাদের মায়ের হাতে খাবার খেত। কিন্তু কি আর করার আছে, উপরওয়ালা হয়তো তাদের ভাগ্যে এমনটা লিখে রাখেনি। এরপর পরদিন সকালবেলায় তাদের বাড়ির সামনের রাস্তায় আমরা একটি মেয়েকে দেখতে পারি। এই মেয়েটির নাম হচ্ছে হিলিয়া। আসলে ব্যাপারটা হলো ডানা হিলিয়াকে পছন্দ করত। এজন্য আজ হঠাৎ করে তাকে দেখার পর ডানা হিলিয়ার পেছনে যাওয়া শুরু করে। এদিকে আবার ডানা তার বড় ভাইকে বারবার ডাক দিচ্ছিল, কিন্তু ডানা যেন তার কোনো কথাই শুনতে পাচ্ছিল না। সে হিলিয়ার পিছু নিয়ে অনেক দূর পর্যন্ত চলে আসে। গ্রামের ভিতর থেকে অনেকটা দূরে আসার পর তারা দুইজন ফাঁকা জায়গায় এসে দাঁড়ায়। এখানে হিলিয়া জানাকে একটা কিস করে এবং তাকে বলে তাদের এই কথাগুলো যেন কেউ জানতে না পারে। এখানে আমরা বুঝতে পারছিলাম হিলিয়া নিজেও জানাকে ভালোবাসত। তাদের বয়স কিন্তু এখন অনেকটাই কম, এজন্য তারা আসলে কি করছে হয়তো তারা এটা নিজেরাও জানতো না। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর জানা দেখতে পারে দূর থেকে ডানা তার দিকে আসছিল। ডানাকে দেখে জানা তার বড় ভাইয়ের উপর অনেকটাই রেগে ওঠে। সে তার ভাইকে বলে, আমি একা কাজ করতে পারবো না, কাজ করতে হলে দুইজনকে একসাথে করতে হবে। ডানা বুঝতে পারছিল তার ছোট ভাই তার উপর অনেকটাই রেগে আছে। এজন্য সে জানাকে বলে, এরপর থেকে আর এমনটা হবে না, আমরা দুইজন একসাথে কাজ করব। ডানার কথায় জানা কিছুটা শান্ত হয় এবং পাশে থাকা একজন মহিলার বাড়িতে আসে। এখানে মহিলার কাছে তারা গোসল করার জন্য পানি চায়। মহিলাটি ঘরের ভেতরে চলে যায় তাদের পানি এনে দেওয়ার জন্য, কিন্তু এদিকে তার ছেলে ডানা আর জানাকে ভিক্ষুক বলে গালি দেয়। জানার এই অপমান কোনোভাবেই সহ্য হচ্ছিল না। তবে তারা আর কি বা এমন করতে পারে, তাই না? কিন্তু এদিকে জানাকে তো আমরা অনেক ভালোভাবেই চিনি, সে তো আর তাকে এমনিতেই ছেড়ে দেওয়ার পাত্র নয়। এজন্য তার মাকে জানা মিথ্যা কথা বলে। আপনি কি জানেন আপনার ছেলে বাইরে গিয়ে লুকিয়ে লুকিয়ে নেশা করে? জানার মুখে এই কথা শোনা মাত্রই মহিলাটি তার ছেলেকে ধুমাদার মার শুরু করে দেয়। দূরে থেকে দাঁড়িয়ে তাকে দেখে ডানার জানা হাসাহাসি করছিল। এরপর 2 বালতি পানি নিয়ে তারা তাদের বাড়ির উপরে ওঠে, কারণ প্রতিদিন তারা এখানেই গোসল করত। এখানে জানা বারবার পানিগুলোকে মাটিতে ফেলে নষ্ট করছিল। এজন্য ডানা তার মাথায় জোরে একটা থাপ্পড় দেয় এবং তাকে শিখায় কিভাবে গোসল করতে হয়। শুধু শুধু পানি নষ্ট করলে তো আর হবে না। তবে এদিকে আমরা বুঝতে পারছিলাম জানার এগুলো নিয়ে আর কোনো মাথা ব্যথাই নেই। তার মাথায় এখন একটাই চিন্তা, কিভাবে সেই আমেরিকায় যাবে এবং সুপারম্যানের সাথে দেখা করবে। এর একটু পর দেখা যায় ডানা আবারও সেই মেয়েটির সাথে দেখা করার জন্য চলে গেছে, যার নাম ছিল হিলিয়া। আসলে এখন ব্যাপারটা হলো কি, আজকে সকালের দিকে হিলিয়ার গলার মালা কেউ একজন পানির ভিতরে ফেলে দেয়, যার ফলে হিলিয়ার মন অনেকটাই খারাপ। এটা দেখার পর আমাদের হিরো ডানা তো আর চুপ থাকার পাত্র নয়। সে এখন যে করেই হোক হিলিয়ার মালাটি আবারও তাকে ফিরিয়ে দেবে। এজন্য দৌড়ে সে চলে যায় সেই পুকুরের কাছে যেখানে মালাটি হারিয়েছিল। কিন্তু এদিকে আবার জানার তার ভাইয়ের এমন কাজ একদমই ভালো লাগে না। সে চায় না একটা মেয়ের জন্য ডানা এমন পাগলামি করুক। এর জন্য জানা চলে আসে তার চাচার কাছে, যেন ডানার এইসব কথাগুলো তার চাচাকে সে বলতে পারে। অপরদিকে আমরা দেখতে পারি ডানাকে, যার মাথায় এখন একটাই চিন্তা, হিলিয়ার মালাটি উদ্ধার করা। এজন্য সে কোনো কিছু না ভেবেই পানির ভেতরে লাফ দেয়। তবে এখানে ডানা কিন্তু সাঁতার জানতো না, তারপরেও সে তার জীবন বাজি রেখে পানির ভেতরে নামে। কিন্তু একটু পরেই আমরা দেখতে পারি ডানা পানির ভেতরে ডুবতে শুরু করেছিল, কারণ সে তো আর সাঁতার জানতো না। তবে তার ভাগ্য ভালো ছিল, গ্রামের কয়েকজন মানুষ ডানাকে দেখতে পারে এবং পানি থেকে উপরে ওঠায়। কিন্তু শেষ পর্যন্ত জীবন বাজি রেখেই ডানা হিলের মালাটি উদ্ধার করতে পেরেছিল। অপরদিকে দেখা যায় জানাকে, যে তার চাচার সাথে এখনো বসেই ছিল। এখানে তার চাচা তার হাতে অনেক কয়েকটা লাঠির টুকরা দেয় এবং জানাকে বলে, এগুলো আমাকে একসাথে ভেঙে দেখাও। কিন্তু জানা অনেক চেষ্টা করার পরেও ভাঙতে পারে না, কারণ লাঠিগুলো অনেকটাই মজবুত ছিল। কিন্তু এরপর তার চাচা যখন তাকে একটা লাঠি দিয়ে ভাঙতে বলে, তখন জানা সহজেই ভেঙে ফেলে, কারণ সামান্য একটা লাঠি ভাঙতে তার কী বা এমন কষ্ট হবে, তাই না? তবে এখানে আমরা বুঝতে পারছিলাম জানার চাচা তাকে অন্য কিছু একটা বোঝাচ্ছিল। সে জানাকে বলে, তুমি যদি একা থাকতে চাও তাহলে এই লাঠির মতোই ঠিক সহজেই ভেঙে পড়বে। এই কঠিন দুনিয়ায় মানুষ তোমাকে নানাভাবে অত্যাচার করবে, কিন্তু যখন তোমরা 2 ভাই সব সময় একসাথে থাকবে তখন দুনিয়ার কোনো শক্তি তোমাদের আলাদা করতে পারবে না। জীবনের যে কোনো সমস্যা তোমরা অনায়াসেই সমাধান করতে পারবে। তার চাচারা বলা কথাগুলো জানা মন দিয়ে শুনছিল। জানা এখন ভালোভাবেই বুঝতে পারছিল তাকে আসলে কি করতে হবে।
অপরদিকে দেখা যায় ডানাকে, যে হিলিয়ার মালাটি নিয়ে তার বাড়ির সামনে আসে তাকে দেওয়ার জন্য। কিন্তু এখানে আসার পর দেখা যায় হেলিয়া তার পরিবার সহ আমেরিকায় চলে যাচ্ছিল। ডানা এখানে দৌড়ে গিয়ে তাদের গাড়ির জানালার কাছে আসে। এখানে সে বারবার হিলিয়াকে বলছিল তার মালাটি ফিরিয়ে দেওয়ার কথা, কিন্তু অনেক চেষ্টা করার পরেও ডানার কোনো কথাই তারা শোনেনি। উল্টো ধাক্কা দিয়ে তাকে গাড়ি থেকে দূরে সরে দেয়। শেষ পর্যন্ত এত কষ্ট করার পরেও ডানা হিলিয়াকে তার মালাটি ফিরিয়ে দিতে পারল না। নিরাশ হয়ে সে আবারও তার বাড়ির দিকে ফিরে যায়। এদিকে জানা তার সারাদিনের কাজ শেষ করে বিকেলবেলা যখন তার চাচার বাড়িতে যায়, দূর থেকে সে দেখতে পাচ্ছিল তার চাচার দোকানের সামনে অনেক ভিড় জমে আছে। জানা যখন ভেতরে ঢুকে দেখার চেষ্টা করে, এমন সময় সেখানে থাকে একজন ব্যক্তি তাকে ভেতরে ঢুকতে দেয় না। সে জানাকে বলছিল, তুমি এখন অনেকটাই ছোট, তোমাকে এগুলো দেখা যাবে না। কিন্তু একটু পরেই জানা দেখতে পারে কয়েকজন লোক তাদের চাচাকে খাটিয়াই করে কোথাও নিয়ে যাচ্ছিল। এর মানে তাদের চাচা আর এই দুনিয়ার মাঝে বেঁচে নেই। দূর থেকে দেখে জানা কান্নায় ভেঙে পড়ে। ঠিক এমন সময় ডানাও তার পাশে এসে দাঁড়ায়। আজ তাদের মাথার উপর থেকে শেষ ছায়াটুকু যেন মুছে গেল। এখন কার কাছে তাদের দুঃখের কথাগুলো তারা বলবে? তাদের তো আর এই দুনিয়ার মাঝে আপন বলতে কেউ থাকলো না। হতাশ হয়ে দুই ভাই পাহাড়ের সেই চূড়ায় গিয়ে বসে পড়ে। তবে এখানে ডানা জানাকে সান্ত্বনা দেয়। সে তাকে বলে, আমরা এখান থেকে আমেরিকা যাব। ডানার কাছে একটি ওয়াল ম্যাপও ছিল, যা সে জানাকে দেখায় এবং বলে, আমাদের দেশ থেকে আমেরিকা বেশি দূরে না, আমরা চাইলেই সেখানে যেতে পারবো। এজন্য আমি কিছু টাকাও জোগাড় করেছিলাম, আর বাকি পাসপোর্ট তৈরি করার জন্য আমাদের মায়ের রেখে যাওয়া মালাটি বিক্রি করে দেব। তাহলে তো আর কোনো সমস্যা থাকবে না। ডানার কথা শুনে জানা নিমিষেই অনেক খুশি হয়ে যায়, কারণ শেষ পর্যন্ত তারা আমেরিকায় যেতে পারবে। এরপর রাতের বেলা দেখা যায় মুষলধারে বৃষ্টি নেমে আসে। রাস্তার কিনারে বসে দুই ভাই সারা রাত বাহিরেই পার করে দেয়, কারণ তাদের থাকার মতো জায়গা তো এখন আর নেই। একমাত্র ভরসা ছিল তাদের সেই চাচা, যার দোকানটিও এখন বিক্রি হয়ে গেছে। এজন্য চাইলেও তারা আর এখানে থাকতে পারে না। এরপর পরদিন সকালে ডানা আবারও সে পাসপোর্ট অফিসের দোকানে আসে। তার সাথে তার মায়ের সেই লকেটটিও ছিল। এখানে ডানা লোকটিকে তার মায়ের লকেটটি দেখায় এবং তাকে বলে, এটা দিয়ে কি আমরা পাসপোর্ট বানাতে পারবো? কিন্তু এদিকে লোকটি ডানাকে উল্টো ধমক দেয়। সে তাকে বলে এখান থেকে চলে যাওয়ার জন্য। এই সামান্য লকেট দিয়ে তাদের কোনো কিছুই হবে না। হতাশ হয়ে আবারও যখন ডানা চলে যাচ্ছিল, ঠিক এমন সময় সেখানে থাকা একজন ব্যক্তি ডানাকে ডাক দেয়। এই ব্যক্তিটির নাম হচ্ছে সেলিম। সে ডানাকে জিজ্ঞেস করে, লকেটের ভেতরে থাকা ছবিটি কার? ডানা বলে, এই ছবিটি আমার মায়ের। আসলে সেলিম ছিল তার বাবার বন্ধু, এজন্য সে তার মাকে দেখা মাত্রই চিনতে পারে। একসময় সেলিম এবং ডানার বাবা একসাথে ইরানি যুদ্ধে লড়াই করেছিল, আর সেলিমের জীবন বাঁচাতে গিয়েই ডানার বাবা তার জীবন হারিয়ে ফেলে, যা সেলিম আজ পর্যন্ত ভুলতে পারেনি। এজন্য সে ডানাকে বলে, আমেরিকা যাওয়ার জন্য আমি তোমাকে সাহায্য করব, তুমি কোনো চিন্তা করো না। কিন্তু অপর দিক থেকে সেই পাসপোর্টের লোকটি সেলিমকে এমনটা করতে বারণ করে, কারণ ডানা এবং জানা এখন অনেকটাই ছোট, তারা কি আর একা আমেরিকা যেতে পারবে? এজন্য সে তাদের জীবন বিপদের মাঝে ফেলতে চায় না। এমনও তো হতে পারে রাস্তার মাঝেই তাদের মৃত্যু হবে। অপরদিকে দেখা যায় জানাকে, যে আমেরিকায় যাওয়ার টাকা জোগাড় করার জন্য সেখানে থাকা একটি ছেলের সাথে বাজি খেলা শুরু করেছিল। বাজি জিততে পারলে জানা একটা গাধা তার থেকে পাবে, আর ঠিক এমনটাই হয়। একটু পর জানা বাজি জিতে যায়, সেই সাথে বাজির পুরস্কার গাধা। গাধাটিকে সাথে নিয়ে জানা তার বড় ভাইয়ের কাছে আসে। এখানে সে তার ভাইকে বলে, এই গাধাটির নাম হচ্ছে মাইকেল জ্যাকসন, আর আজ থেকে মাইকেল আমাদের সাথেই থাকবে। কিন্তু একটু পরেই গাধার সেই মালিক তাদের কাছে আসে। সে তাদের থেকে জোর করে গাধাটি কেড়ে নেয়, আর সেই সাথে তাদের অনেক মারধরও করে। এদিকে রাগের মাথায় জানা তার বড় ভাইকে বলে, লোকটি আমাদের সাথে এমনটা কিভাবে করতে পারলো? আমি তো বাজি খেলে মাইকেলকে জিতেছিলাম, তাই না? তাহলে সে কিভাবে আমাদের থেকে মাইকেলকে নিয়ে গেল? ডানা থেকে বোঝায় এবং বলে এগুলো মাথা থেকে বাদ দেওয়ার জন্য। কিন্তু জানা কি আর এত সহজে হাল ছেড়ে দেওয়ার পাত্র? সে পরদিন আবারও সেই ব্যক্তির বাড়িতে আসে তাদের মাইকেলকে ফিরিয়ে নেওয়ার জন্য। কিন্তু আগের বারের মতো এই লোকটি জানাকে গালিগালাজ করছিল। এমন সময় ডানা এসে লোকটিকে কিছু টাকা দেয় এবং টাকার বিনিময়ে গাধাটি তার থেকে কিনে নেয় এবং জানা তাকে বলে, আমরা মাইকেলের পিঠে করে আমেরিকা যাব। লোকটি ভালোভাবেই বুঝতে পারছিল তারা দুইজন এখনো অনেকটাই ছোট, তাদের সবকিছু বোঝার ক্ষমতা এখনো হয়নি। এজন্য সে আল্লাহর কাছে দোয়া করে আল্লাহ তাআলা যেন এই দুই মা বাবা হারা শিশুকে হেফাজত করেন, তাদের সাথে যেন খারাপ কিছু না হয়। এরপর দেখা যায় তারা দুই ভাই মাইকেলকে সাথে নিয়ে তাদের মা বাবার কবরের কাছে আসে। এখানে জানা কবরের পাশে বসে তার মাকে বলছিল, তোমাদের আর বেশি দিন এভাবে রোদের মাঝে কষ্ট করতে হবে না, অনেক তাড়াতাড়ি আমরা সুপারম্যানের সাথে দেখা করব, আর সুপারম্যান আবারও তোমাদের আগের মতো করে তুলবে। এখানে তাদের আবেগ দেখে আমরা বুঝতে পারছিলাম একজন মা বাবা হারা শিশুর কষ্ট আসলে কতটুকু। হয়তো তাদের কাজগুলো আপনার কাছে বোকামি মনে হতে পারে, কিন্তু এই কষ্ট সেই একমাত্র বোঝে যার মা বাবা আর এই দুনিয়ার মাঝে বেঁচে নেই,
যাই হোক, এরপর তারা শুরু করে তাদের প্রয়োজনীয় মালামালগুলো গুছিয়ে নেওয়ার কাজ। এভাবে কয়েকদিন পার হয়ে যায় এবং সেই দিন চলে আসে যেদিন তারা তাদের যাত্রার উদ্দেশ্যে বের হবে। আশেপাশে থাকা সবাই তাদের বিদায় জানাচ্ছিল। জানা তাদের সবাইকে ওয়াদা করে তারা সুপারম্যানকে সাথে নিয়ে বাড়িতে ফিরবে। এদিকে ডানার পরিকল্পনা ছিল তাদের যত তাড়াতাড়ি সম্ভব আমেরিকায় পৌঁছানো। এজন্য মাইকেলের পিঠে করে তারা ঘন্টার পর ঘন্টা রাস্তা পাড়ি দেয়। এখানে আমরা জানার কাছে একটা বই দেখতে পারি, যার ভেতরে কয়েকজন ব্যক্তির নাম লেখা ছিল। এরা সবাই হচ্ছে জানার শত্রু, কারণ নানাভাবে তারা জানাকে কষ্ট দিয়েছে, তার উপর অত্যাচার করেছিল। এদের ভিতরে সবার উপরে ছিল সাদ্দাম হোসেনের নাম। জানা সবসময় মনে করত একমাত্র সাদ্দামের কারণেই তাদের মা বাবাকে তারা হারিয়ে ফেলেছে। সাদ্দাম সর্বপ্রথম তাদের দেশের মাঝে যুদ্ধ শুরু করেছিল। এজন্য আমেরিকায় যাওয়ার পরে সবার আগে জানা সাদ্দামের নামে সুপারম্যানের কাছে বিচার চাইবে, সুপারম্যান যেন তাকে শাস্তি দেয়। এরপর তারা এভাবে আরও অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলে এবং একসময় রাস্তার পাশে দাঁড়িয়ে তাদের মাইকেলকে তারা গোসল করাচ্ছিল। এখানে তারা নিজেরাও একটু বিশ্রাম নেয় আর আবারও সামনের দিকে এগোনো শুরু করে। ধীরে ধীরে করে 2 দিন পার হয়ে যায় এবং একদিন সকালবেলায় ডানা তাদের পাশেই একটা কোকাকোলা ভর্তি ট্রাক দেখতে পারে। বোতলগুলো দেখে জানা লোভ হচ্ছিল, কিন্তু ডানা তাকে বলে হয়তো এমনটা করা তাদের ঠিক হবে না। তবে তারপরেও ডানা তার ছোট ভাইয়ের কথা রাখতে গিয়ে ট্রাকের ভেতরে উঠে পড়ে। এখান থেকে সে 2টা কোকের বোতল তার সাথে নিয়ে নেয়। কিন্তু ঠিক এমন সময় হঠাৎ করেই কোকের ট্রাকটি সামনের দিকে যাওয়া শুরু করে। পেছন থেকে জানা অনেক চেষ্টা করে ট্রাকটিকে ধরার, কিন্তু সামান্য একটি গাধা নিয়ে সে কি ট্রাকের সাথে পেরে উঠবে? নিমেষে ট্রাকের ভেতর ডানা অনেকটাই দূরে চলে যায়। ডানা চাইলেও তার ভাইকে আর ধরতে পারে না। আজ প্রথমবারের মতো তারা 2 ভাই আলাদা হয়ে গেল, কিন্তু কি আর করার আছে, তাদের ভাগ্যে হয়তো এমনটাই লেখা ছিল। এদিকে জানা কোনোভাবেই বুঝতে পারছিল না সে এখন কি করবে। মাইকেলের পিঠে করে জানা সামনের দিকে এগিয়ে যাচ্ছিল, যত দূর পর্যন্ত রাস্তা তাকে নিয়ে যায়। তবে এর মাঝে একজন বয়স্ক ব্যক্তির সাথে জানার দেখা হয়েছিল। জানা ব্যক্তিটিকে তার গাধা দিয়ে সাহায্য করে। তারা 2 জন এখন আবারও সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। তবে জানা এখানে লোকটির সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু এদিকে লোকটি জানার বলা ভাষা বুঝতে পারছিল না। এজন্য জানা ইশারা দিয়ে তাকে বোঝানোর চেষ্টা করে তার সাথে এর আগে আসলে কি ঘটেছিল। এমন সময় হঠাৎ করে আমরা দূরে কাউকে দেখতে পাচ্ছিলাম। জানা দেখতে পারে এ তো তার বড় ভাই ডানা। তার বড় ভাইকে দেখা মাত্রই জানা দৌড়ে তার ভাইয়ের দিকে এগিয়ে যাচ্ছিল এবং 2 ভাই আবারও একে অপরকে জড়িয়ে ধরে। এখানে ডানা তার ভাইয়ের জন্য 2টা কোকের বোতলও তার সাথে নিয়ে এসেছিল। তবে এর মাঝে জানার নতুন বন্ধু সেই বৃদ্ধ লোকটিকেও খাওয়ার জন্য দেয় এবং আবারও তারা 3 জন সামনের দিকে যাত্রা শুরু করে। কারণ ডানা ভালোভাবে জানতো আমেরিকা তাদের এখান থেকে আরও অনেকটা দূরে। এজন্য আজকের রাত তারা রাস্তার পাশেই কাটিয়ে দেয়। পরদিন সকাল থেকে শুরু হয় তাদের নতুন দিনের যাত্রা। রাস্তার পর রাস্তা তারা পাড়ি দিচ্ছিল। তাদের স্বপ্ন একটাই, আমেরিকা যাওয়া। এখন পর্যন্ত তারা প্রায় 400 কিলোমিটার পার করে ফেলেছে এবং শেষ পর্যন্ত ইরান আর আমেরিকার বর্ডারের কাছে চলে আসে। এখানে আমরা 2 দেশের আর্মি সৈনিকদের দেখতে পাচ্ছিলাম। তারা রাস্তার মাঝে ডানা এবং জানাকে আটকায়। জানা তাদের বলে আমাদের রাস্তা থেকে সরে যাও, আমরা আমেরিকা যাব। তাদের এমন কথা শুনে সৈনিকগুলো জোরে জোরে হাসাহাসি করছিল। তারা বিশ্বাসই করতে পারছিল না কেউ কি কখনো গাধার পিঠে করে আমেরিকা যেতে পারে। এজন্য আর্মি সৈনিক তাদের ধমক দিয়ে এখান থেকে পাঠিয়ে দেয়। 2 ভাই নিরাশ হয়ে আবারও বাড়ির দিকে ফিরে যাচ্ছিল, কিন্তু রাস্তার মাঝে তাদের সাথে একজন স্মাগলারের দেখা হয়ে যায়। এই লোকটি মানুষকে চোরাই পথে বর্ডার পার করে দিতে পারে, মানে যাদের কাছে কোনো লিগ্যাল পাসপোর্ট থাকে না। এজন্য ডানা এবং জানা লোকটির সাথে এই ব্যাপারে কথা বলে, কিন্তু লোকটি কোনোভাবেই তাদের কথায় রাজি হচ্ছিল না। জানার অনেক অনুরোধ করার পরে শেষ পর্যন্ত লোকটি রাজি হয়, কিন্তু এখানে তার একটি শর্ত ছিল। তাদের গাধাটি বিক্রি করে যা টাকা পাওয়া যাবে তার সবগুলোই লোকটিকে দিতে হবে। এদিকে জানা এবং ডানার কাছে এছাড়া তো আর কোনো উপায় ছিল না। এজন্য লোকটির কথা মতো তারা 2 জন পাশেই থাকা একটি বাজারে যায় তাদের মাইকেলকে বিক্রি করার জন্য। এখানে তারা যা দাম পায় তা দিয়েই মাইকেলকে বিক্রি করে দেয়, কারণ তাদের কাছে তো আর কোনো উপায় ছিল না, তাই না? কিন্তু এখানে হঠাৎ করে একটা চমৎকার হয়। দূরে থেকে ডানা হিলিয়াকে দেখতে পারে, সেই হিলিয়া যাকে সে অনেক ভালোবাসত। হিলিয়াকে দেখা মাত্রই ডানা তার পিছু নেওয়া শুরু করে। এদিকে হিলিয়া নিজেও ডানাকে দেখতে পারে। সে তার বাবার চোখ ফাঁকি দিয়ে সেখানেই কোথাও লুকিয়ে ডানার সাথে কথা বলার চেষ্টা করছিল। ডানা তাকে জিজ্ঞেস করে তুমি এখানে কি করছো, তোমার তো আমেরিকা যাওয়ার কথা। হিলিয়া তাকে বলে আমরা কখনোই আমেরিকা যেতামই না, আমার বাবা আমাকে মিথ্যা কথা বলে এখানে আমার এক আন্টির বাড়িতে নিয়ে আসে, তখন থেকে আমরা এখানেই থাকি। হিলিয়ার কথা শোনার পর আজকের সারা রাত ধরে ডানা তার আন্টির বাড়ির আশেপাশেই ঘুরঘুর করছিল এবং দূর থেকে লুকিয়ে সে শুধু হিলিয়াকেই দেখতে থাকে। এরপর পরদিন সকালে ডানা আবারও হিলিয়ার সাথে দেখা করে। তারা 2 জন একটি গাছের উপরে বসে একে অপরের সাথে অনেক কথা বলছিল।
এখানে ডানা হিলিয়ার সে হারানো মালাটিও তাকে ফিরিয়ে দেয়। অপরদিকে আমরা দেখতে পারি জানাকে, যে কাল রাত থেকে তার বড় ভাইকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে, কিন্তু সকাল হবার পরেও সে কোথাও ডানাকে খুঁজে পায় না। এর মাঝে আবার তাদের এখান থেকে যাওয়ার সময়ও হয়ে গিয়েছিল। সেই লোকটি জানাকে জিজ্ঞেস করে, তোমরা কি আমাদের সাথে যাবে? যদি যাও তাহলে তাড়াতাড়ি বের হও। কিন্তু জানা কি আর তার ভাইকে ছাড়া যাবে? এজন্য লোকগুলো তাদের রেখেই এখান থেকে আমেরিকার দিকে চলে যায়। একবার আবারও জানার স্বপ্ন ভেঙে চুরমার হয়ে গেল। অনেকটা সময় পার হয়ে যাওয়ার পর তার বড় ভাই ডানা তার কাছে আসে এবং সে জানাকে বলে, আমি এখান থেকে আর আমেরিকা যাব না, কারণ হিলিয়া আমেরিকা যায়নি, সে এখানেই আছে। জানা তার ভাইয়ের এমন কথা শুনে নিমিষে যেন তার পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে কখনোই ভাবেনি তার ভাই তার সাথে এমনটা করতে পারবে। এজন্য ডানার উপর সে অনেকটাই রেগে ওঠে এবং তাকে বলে, তুমি সামান্য একটা মেয়ের জন্য আমাদের মা বাবার স্বপ্নগুলোকে ভেঙে ফেললে। আমি তোমার সাথে এ বিষয় নিয়ে আর কোনো কথা বলতে চাই না। এখান থেকে আমি একাই আমেরিকা যাব, তোমার রাস্তা তুমি খুঁজে নাও। এরপর দেখা যায় তারা দুই ভাই আবারও আলাদা হয়ে গেছে। জানা সেখানে থাকা একটি কারখানার ভেতরে আসে। এখান থেকে কয়েকটা মাল ভর্তি ট্রাক আমেরিকার উদ্দেশ্যে বর্ডার পার করবে। এজন্য সুযোগ বুঝে জানা এদের মাঝের একটা ট্রাকের নিচে ঝুলে পড়ে। তবে খানিকটা দূরে আসার পর জানা বুঝতে পারছিল তার এই নেওয়া সিদ্ধান্ত হয়তো ঠিক হয়নি, কারণ যে কোনো সময় তার সাথে বড় কোনো দুর্ঘটনাও ঘটতে পারে। কিন্তু তারপরে অনেক কষ্ট করে জানা ট্রাকের নিচে ঝুলে থাকে। এদিকে দেখা যায় ডানা নিজেও সেখানকার একটা ট্রাকের ভেতরে উঠে পড়েছিল, কারণ সে কোনোদিনও চাইতো না তার ভাই তার থেকে দূরে চলে যাক। একটু পর শুরু হয় বর্ডারের পাশে ট্রাকগুলোকে চেকিং করার পালা। আর্মি সৈনিকরা ভালোভাবে তাদের মালগুলোকে চেক করছিল, কিন্তু জানার ভাগ্য এখানে তার সহায় ছিল। ট্রাকের তলায় আর্মি সৈনিকরা তাকে দেখতে পারে না। একটু পর ডানাও তার কাছে চলে আসে। অনেক হতাশার পরেও তারা দুই ভাই আবারও এক হয়ে গেল, কিন্তু জানা তাকে এখনো মাফ করেনি। সে তার ক্রাইম বইয়ের ভেতরে তার বড় ভাইয়ের নামটিও লিখে ফেলেছিল, কারণ বারবার একটা মেয়ের জন্য সে জানার সাথে বেইমানি করে। এজন্য সুপারম্যানের কাছে ডানার নামেও সে বিচার দিতে চায়। যাই হোক, এখানে তো কোনোভাবে তারা তাদের প্রথম স্টেপ পার করে ফেলেছে, কিন্তু এখনও আরেকটি বর্ডার পার করা বাকি। তবে এবার তাদের অন্য কারো সাহায্য নিতে হবে, তা না হলে এই বর্ডার পার করা কখনই সম্ভব না, কারণ এখানে চেকিং সিস্টেম আরও অনেকটাই কঠোর। এমন সময় ডানা দেখতে পারে সেই লোকটিকে, যার নাম হচ্ছে সেলিম। ডানা তাড়াতাড়ি করে সেলিমের কাছে আসে, কারণ সে এর আগে তাকে ওয়াদা করেছিল তাদের আমেরিকা পর্যন্ত নিয়ে যাবে। ডানা এখানে সেলিমকে বলে তাদের কোনোভাবে বর্ডারটি পার করে দেওয়ার জন্য, কিন্তু এখন আবার সেলিম তাদের নিয়ে যেতে চাচ্ছে না, কারণ এইভাবে বর্ডার পার করতে গেলে তারা সবাই ধরাও পড়ে যেতে পারে। কিন্তু এরপরেও তাদের দুই ভাইয়ের মুখের দিকে তাকিয়ে সেলিম রাজি হয়ে যায় এবং তাদের গাড়ির পেছনে থাকা বক্সের ভেতরে ওঠায়। এরপর কোনোরকমভাবে তারা চারজন শেষ পর্যন্ত আমেরিকার বর্ডার পার করতে পারে। কিন্তু এখানে তাদের সাথে ঘটে আরেকটি বিপদ। রাস্তার মাঝে হঠাৎ করে তাদের গাড়িটি দাঁড় করায় এবং সেই লোকটিকে দেখা যায় যার কাছে ডানা সর্বপ্রথম গিয়েছিল পাসপোর্ট বানানোর জন্য। লোকটি তাদের দুইজনকে জোর করে এই গাড়ি থেকে বের করে দেয়, সেই সাথে তাদের অনেক মারধরও করে, কারণ এই লোকটি প্রথম থেকে চাইতো না তারাই আমেরিকা পর্যন্ত যাক। এজন্য সুযোগ বুঝে তাদের গাড়ি থেকে বের করে দেয়। এরপর একাই গাড়ি নিয়ে সে এখান থেকে চলে যায়। ডানা তাকে বারবার অনুরোধ করেছিল তাদেরকে সাথে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু লোকটি তাদের কোনো কথাই রাখেনি। উল্টো এই নিস্তব্ধ মরুভূমির মাঝে তাদেরকে একা ফেলে রেখে চলে যায়। এদিকে তারা দুইজন কোনো কিছুই বুঝতে পারছিল না তারা এখন কি করবে। তারা কি আদৌ আমেরিকা পর্যন্ত যেতে পারবে? ডানা তাদের সেই ম্যাপটি বের করে মরুভূমির মাঝেই সামনের দিকে এগিয়ে যাচ্ছিল। অনেকটা দূরে আসার পর তারা সেখানে থাকা একটি পরিত্যক্ত মিলিটারি ক্যাম্পের কাছে চলে আসে, যা হয়তো কয়েকদিন আগে ভেঙে ফেলা হয়েছিল। কিন্তু এই জায়গায় আসার পর ডানা ভুল করে তার পা একটি ল্যান্ডমাইনের উপর পড়ে যায়। ডানা ভালোভাবে বুঝতে পারছিল এটা হচ্ছে একটা বিস্ফোরক বোমা। সে যদি এখন মাইনের উপর থেকে পা সরিয়ে ফেলে তাহলে নিমিষেই বিশাল বড় এক বিস্ফোরণ হবে। এজন্য ডানা তার ছোট ভাইকে বলে, তুমি তাড়াতাড়ি পাশের গ্রামে ফিরে যাও এবং সেখান থেকে আমার জন্য কোনো সাহায্য নিয়ে আসো। কিন্তু এদিকে জানা মনে করছিল তার ভাই হয়তো তার সাথে মজা করছে। তবে একটু পর সে নিজেও বুঝতে পারে ডানা আসলেই একটা মাইনের উপর পা দিয়ে ফেলেছে। এজন্য সে তাড়াতাড়ি করে দৌড়ে পাশের গ্রামে আসে আর গ্রামের সবার থেকে জানা সাহায্য চাইছিল। কিন্তু এখানকার মানুষ এতটাই ব্যস্ত যে তারা কথা শোনার মতো সময় তাদের হাতে নেই। এর মাঝে কেউ তো আবার জানাকে ভিখারি বলে দূরে সরে দিচ্ছিল। জানা বুঝতে পেরে গেছে সে হয়তো তার ভাইকে আর বাঁচাতে পারবে না। অপরদিকে অনেকটা সময় ধরে রোদের মাঝে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডানা তার ভাইয়ের জন্য অপেক্ষা করছিল, কিন্তু কয়েক ঘন্টা পার হয়ে গেলেও জানার কোনো দেখাই ছিল না। প্রচণ্ড রোদের তাপের কারণে ডানা ধীরে ধীরে তার জ্ঞান হারাতে শুরু করে। সে ধরেই নিয়েছিল হয়তো তার জীবন এখানেই শেষ। এজন্য একসময় মাইনের উপর থেকে ডানা হঠাৎ করেই তার পা সরিয়ে ফেলে, কিন্তু পা সরিয়ে ফেলার পর দেখা যায় এই মাইনটি তো অনেক আগেই ডিফিউজ হয়ে গেছে। এর মানে ডানা আবারও তার জীবন ফিরে পেল।
সে তাড়াতাড়ি করে তার ভাইকে খোঁজার জন্য সেই গ্রামের ভেতরে আসে এবং দেখতে পারে জানা মাটিতে বসে কান্না করছিল। ডানাকে দেখা মাত্রই জানা দৌড়ে এসে তারা একে অপরকে জড়িয়ে ধরে। জানা এবার তার চাচারা বলে যাওয়ার কথার মানেগুলো বুঝতে পারছিল। তারা দুই ভাই যদি সব সময় এক হয়ে থাকে তাহলে দুনিয়ার কোনো শক্তিই তাদের আলাদা করতে পারবে না। সেই সাথে তাদের আমেরিকা যাওয়ার পরিকল্পনাও তারা বাদ দিয়ে দেয়, কারণ জানা এখন তার সত্যিকারের সুপারম্যান খুঁজে পেয়েছে, যার কেউ ছিল না তার বড় ভাই নিজেই। তার ভাইয়ের সাথে থাকলে তার কোনো সুপারম্যানের প্রয়োজন নেই। আর এই দৃশ্যর মধ্য দিয়েই তাদের দুই ভাইয়ের জীবনের গল্পটি শেষ হয়ে যায়। তাদের জীবন থেকে আমরা বুঝতে পারছিলাম আমাদের সবার জীবনেই একজন সুপারম্যান তো অবশ্যই রয়েছে। সেটা হতে পারে বাবা, ভাই কিংবা পরিবারের অন্য কেউ, যে সব সময় আমাদের মাথার উপরে ছায়া হয়ে থাকে। আশা করছি আমাদের আজকের ভিডিওটি আপনাদের অনেক পছন্দ হয়েছে। আপনার জীবনে আপনার সুপারম্যানকে অবশ্যই কমেন্টে বলে যাবেন।